আপনি বা আপনার দল বিএনপি বা যুব দল, যদিও এটা একটা সাবঅর্ডিনেট বা সিস্টার কিন্তু এইভাবে আসলে ইয়াং জেনারেশনকে মোটিভেশনাল ভাবে কি চিন্তা করে? কারণ আপনার এই এলাকা ভিত্তিক অনেক ছেলেপেলে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, বিভিন্ন স্পোর্টস সাথে জড়িত, তাদেরকে নিয়ে আসলে পরিকল্পনা কি বা তাদেরকে নিয়ে আসলে কি ভাবছেন, কি চিন্তা করছেন আপনি? আসলে যেহেতু আমি যুবদলের সদস্য সচিব, আমি ঢাকা মহানগর 26টা থানা এবং 71টা ওয়ার্ড দেখাশোনা করি। আমাকে দায়িত্ব দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। খেলাধুলার বিষয়ে আমিও পাইনিয়র টিম খেলেছিলাম 1995 সালে, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়তাম। তো খেলাধুলার ব্যাপারে আমিও আকর্ষণ আছে এবং এখন বর্তমান প্রেক্ষাপটে আমার বিভিন্ন ওয়ার্ড লেভেলে কিন্তু আমি বলে দিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের মন মতো খেলার আয়োজন করো, ফুটবল, ক্রিকেট। এই যে গতকালকে একটা খেলা উদ্বোধন করেছিলাম আমি এবং মহানগরের আহ্বায়ক আমিনুল হক সহ। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি জানেন যে নতুন প্রতিভান যারা খেলোয়াড়, যারা প্রতিভাবান ব্যক্তি যারা আছে, তাদের ভিতরে কিন্তু সে সোচ্চার আমাদের জনাব তারেক রহমান। যেসব জেলা এবং এলাকায় এই ধরনের খেলোয়াড়রা তৈরি হচ্ছে, তাদের কাছে আমাদেরকে পাঠাচ্ছেন, যারা আমরা দায়িত্বশীল, খোঁজখবর রাখছেন তাদের কী প্রয়োজন, খেলার সম্বন্ধে, খেলার বিষয়ে আকর্ষণ বাড়ানোর জন্য তার যা করণীয় উনি করছেন। তার পাশাপাশি আমরাও করছি। আমরাও যারা দায়িত্বে আছি, বিএনপি, যুবদল, ছাত্রদল যারা দায়িত্বে আছে, তাদের পাশে থেকে এই খেলার ব্যাপারে আকর্ষণ করার চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর এই যে তরুণ প্রজন্মের দিকে যে নজর, এইটা কিন্তু তেমন ছিল না। নতুন প্রতিভাবান ব্যক্তি তুলে আসা, খেলার প্রতি আকর্ষণ করানোর ওই ধরনের সরকার কিন্তু আপনি দেখেছেন। মাদকের প্রতি একটা আকর্ষণ ছিল। তারপর যুব সমাজকে নতুন করে, যেমন ডেস্টিনি টাইপের, হলমার্ক টাইপের ব্যবসা করে যুব সমাজকে ওইদিকে আকর্ষণ করেছে। স্পোর্টসে আমরা যে ধরনের প্রাপ্তির কথা আমাদের প্রত্যাশা ছিল গত 16-17 বছর ধরে, যেটা আমরা পারি নাই, আপনারা দায়িত্ব নিলে বা এখন যে অবস্থায় আছেন, মনে হয় কি যে আপনারা এই সমস্যাটা অতি দ্রুত কাটিয়ে উঠে একটা স্পোর্টস অঙ্গ, মানে একদম স্বচ্ছ স্পোর্টস মাঠ, লেভেল প্লেইং ফিল্ড, যদি এটা রাজনীতি ভাষা, তারপরে লেভেল প্লেইং ফিল্ড আপনারা তৈরি করতে পারবেন? অবশ্যই আশা করি। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যে বিষয়গুলি দেখেছিলাম, যেমন সাকিব খান আছে, তারপর মাশরাফি খুব ভালো খেলে, সাকিব খানও ভালো খেলে, মাশরাফিও ভালো খেলে, আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ার তারা। কিন্তু তারা যখন রাজনীতিতে ঢুকে গেছে, তারপর কিন্তু তাদের আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করেছে। আমার মতে, আমি তো একটা রাজনীতি করি, আমার মতে খেলোয়াড়রা খেলা চলাকালীন যখন তারা খেলবে, মাঠে খেলবে এবং যখন তারা খেলোয়াড় থাকবে, তখন রাজনীতির ভিতরে ঢুকাটা তাদের ঠিক না। তো অবসর নেওয়ার পর তারা যে সাইডে চলে যাক, ওইটা তাদের ব্যক্তিগত বিষয়। যেমন আমাদের এই যে আমিনুল হক সাহেবের কথা বললেন, আমিনুল হক সাহেব যখন ফুটবল খেলোয়াড় ছিলেন, অধিনায়ক ছিলেন, তখন কিন্তু সে রাজনীতিবিদ ছিলেন না। যখন সে অবসরে নিয়েছেন, তখন সে তার হবি হিসেবে সে রাজনীতিটা বেছে নিয়েছেন, রাজনীতি এখন করে নেতৃত্ব দিচ্ছেন। এখন দেখেন যেন এখন ফুটবলের অনেক জায়গায় সে বিভিন্ন জায়গায় নতুন প্রতিভাবান ব্যক্তি আছে, তাদেরকে খুঁজে বের করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। সবচেয়ে বড় বিষয় হলো রাজনীতি। খেলা চলাকালীন মানে যারা খেলার অঙ্গনে যারা থাকবে, রানিং যারা থাকবে, তাদের ভিতর রাজনীতিটা না থাকলে বরং এই যে বাফু বলেন বা বিসিবি বলেন, তো এই ধরনের সংস্থাগুলি আস্তে আস্তে আরও উন্নতি হবে। আমরা যে আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো খেলতে পারবো বলে আমি আশা করি। যারা খেলোয়াড় তারা অবসরের পরেও রাজনীতিতে আসা উচিত, যদি তারা রাজনীতি করতে চায়। আমিনুল হক ভাইয়ের একটা বড় উদাহরণ আপনি দিয়েছেন, বাস্তব উদাহরণ আপনি দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে কি, এই জায়গাটার মধ্যে যে সামনে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিশ্চয়ই জানেন, এবং তামিম ইকবাল খান উনি নিজেও এবারে ইলেকশন করবেন। যদিও ইশাক হোসেনের কাছ থেকে একটা ভালো সাপোর্ট উনি পেয়েছেন, আপনাদের দলেরই একজন, আপনার কি মনে হয় না যে বোর্ড নির্বাচন সেটা অবশ্যই একটা বড় বিষয়, এটা স্পোর্টসের সাথে বা ক্রিকেটের সাথে সরাসরি রিলেটেড, কিন্তু এখানে একটা রাজনীতি বিষয় কাজ করে, যদি যেটা আমরা প্রত্যাশা রাখি না কিন্তু হয়ে যায়, আপনার কি মনে হয় যে আলটিমেটলি এইখানেও আসলে তামিম ইকবাল খানকে আরও দায়িত্বশীল হওয়া উচিত? যে বিষয়টা আমি আপনাকে বললাম, সাকিব খান, মাশরাফি খুব ভালো খেলছে, তারা রাজনীতিতে ঢোকার পর একটা পক্ষ হয়ে গেছে। তারপর মানুষ যে খেলার প্রতি আগ্রহ হবে, স্টেডিয়ামগুলি ভরবে, তখন কিন্তু দেখেছে কিন্তু কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, সাকিব খানের খেলা দেখতে চায় না। অনেকে তখন একটা গ্রুপিং হয়ে গেছে।
তো এই যে তামিম ইকবালের বিষয় যেটা এখন যে বিষয়টা বললেন, আমি মনে করি না যে উনি খেলার রানিং অবস্থা থাকা অবস্থায় উনি কোথাও কোনো জায়গায় ইয়ে হোক, জড়িত হোক আর কি। একসময় সালাউদ্দিন ভাইয়ের মতো একজন বর্ষিয়ান ফুটবলার, কিংবদন্তি ফুটবলার, তিনি বাফুফের দায়িত্বে ছিলেন 4 বছর। দক্ষতা বা দক্ষ লোক নির্ণয়ের প্রক্রিয়াটা কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে আপনার কি মনে হয়? খেলোয়াড় খেলা অঙ্গনে মাঠে থাকার সময় তাকে দিয়ে রাজনীতি করাটা ঠিক হবে না। আর অবসরে চলে গেলে পার্ট বাই পার্ট, অনেকেই তো অনেক সময় খেলা খেলেছেন, একজনকে দিয়ে আপনি পরিচালনা করবেন আর কেউ পরিচালনা করবে না, তাকে 4 মেয়াদে 16 বছর ছিল, যার কারণে সে দুর্নীতির বিষয়টা উঠে এসেছে। যদি আপনি পার্ট বাই পার্ট, যেমন গণতন্ত্র যেটা আমি বলি, হ্যাঁ, গণতন্ত্র যে বিষয়টা ছিল ওইটা যদি আপনি একজনের পর একজন নির্ধারণ করতেন, তাহলে এই জিনিসটা ওনার উপরে এত আসতো না আর কি। এলাকার দায়িত্বে থাকেন, আপনার প্রতি অনেক দায়িত্ব থাকে, আপনি 26টা থানার কথা বলেছেন, আপনার অধীনে অনেক ছেলেপেলে আছে, তাদেরকে নিয়ে কি কোনো পরিকল্পনা করছেন কিনা, যে বা পরিকল্পনা আছে কিনা যে তারা যখন আলটিমেটলি স্পোর্টসের সাথে রিলেটেড বা কেউ যখন হয়তো বা ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, আপনি জানেন চাঁদাবাজি বিষয়টা অনেকটা থেকে যায়, ইয়াং ছেলেপেলেরা অনেকেই নানারকমভাবে জড়িয়ে পড়ে, আবার অনেকেই ছাড়তেও পারে না বা অনেকে সেফ থাকার চেষ্টা করে কিন্তু পারে না, তাদের সিকিউরিটি দেওয়া এবং তাদেরকে নিয়ে আসলে কাজ করতে গেলে কীরকমভাবে পরিকল্পনা আপনার মাথার মধ্যে আছে যে ওদেরকে আসলে স্পোর্টসে কীভাবে একটু এনকারেজ করা যায়, একটু মোটিভেট করা যায় এবং গার্ডিয়ানদেরকে একটু নির্ভয় দেওয়া যায় যে না আমরা আছি বা আমি আছি, আপনি আপনার ছেলে মেয়েগুলোকে মাঠে পাঠান, খেলতে দেন, এই বিষয়টা নিয়ে আপনার পরিকল্পনা কী? যেহেতু 26টা থানা এবং 71টা ওয়ার্ডের দায়িত্বে আছি, বিশেষ করে আমার এলাকা, আমি প্রতিদিন স্কুলগুলিতে ভিজিট করি এবং ছোট বাচ্চা, কোমলমতি বাচ্চা এবং যা হাই স্কুল বাচ্চাদেরকে আমি উপদেশ দিই যে তোমরা খেলা করো এবং মাদক থেকে দূরে থাকো। আমি গতকালকেও আমার এলাকায় ব্লকে একটা ফুটবল খেলা উদ্বোধন করেছি এবং আগামীকালকে করব। প্রতিদিন 2-1 দিন পরপরই কিন্তু আমি ফুটবল খেলা, এখন তো ক্রিকেট খেলা তেমন ইয়ে নাই, ফুটবল খেলাগুলি আমি উদ্বোধন করে যাচ্ছি। আমি খেলার প্রতি, যেহেতু আমি পাইনিয়ার টিম খেলেছি, আমার ফুটবলের প্রতি একটু দুর্বল, আমি এই ফুটবল বিষয়ে সবাইকে আমি আকর্ষণ করে থাকি আর কি। আচ্ছা, পাইনিয়ার যে খেলেছে তখন কি আসলে মানে শুধুই কি খেলার জন্য খেলেছিলেন নাকি আসলে ন্যাশনাল টিমে যাবেন একটা পরিকল্পনা ছিল? হ্যাঁ, আমি না, ওই ধরনের আমার কোনো এই যে ন্যাশনাল টিমে খেলবো ওই ধরনের কোনো আমার ইচ্ছা ছিল না। ওই খেলার জন্য আর কি খেলেছি, খেলাটা পছন্দ করতাম, ফুটবল খেলাটা ভালোই খেলতাম। আমি বিভিন্ন জায়গায় হায়ারে যেতাম, আবার পাবনায় গিয়েছি কয়েকবার, নরসিংদীতে গিয়েছিলাম, তারপর এই যে গাজীপুরে কয়েকবার গিয়েছি, আমি অনেক জায়গায় হায়ারেও গিয়েছি খেলার। টাকা পয়সা ভালোই ছিল না, তখন আর কি মানে ভালো খেলতাম বলে, এলাকা তো আছে, বিভিন্ন জায়গায় খেলা হলে আমাকে ডাক দিয়ে নিয়ে যেত, তুমি আমার খেলাটা খেলো, আর আমি জেলাগুলিতেও যেতাম আর কি। তখন কোন পজিশনে খেলতেন আপনি? আমি স্ট্রাইকারে খেলতাম। বা একদম গোল করার মেয়াদে। তারপর পছন্দের খেলোয়াড় কে? আমার পছন্দের খেলোয়াড় তখন তো মুন্না ছিল আর কি, সাব্বির ভাই ছিল। হ্যাঁ, মুন্না ভাই ছিল, হ্যাঁ, এই নারায়ণগঞ্জে মুন্না ভাই। সাব্বির ভাইয়ের সাথে সেদিনও দেখা হলো, সাব্বির ভাই আমার খুব পছন্দের খেলোয়াড় ছিল আর কি। আর ইন্টারন্যাশনালি এখন কি আসলে ফলো করেন? ইন্টারন্যাশনাল খেলোয়াড় তখন আমাদের ম্যারাডোনাকে পছন্দ করতাম, তারপর বাতিস্তুতা, হ্যাঁ, তারপর ক্যানিজিয়া পছন্দ করতাম আর কি। এটা আপনি বেশ মানে রাজনীতি করার পাশাপাশি যদি বলি আমি, আপনার তো তাহলে স্পোর্টসের ইন্টারন্যাশনাল এমন সব প্লেয়ারের নাম বলছেন যারা কিনা এখনো মানুষের কাছে আইডল, এবং বিশ্ব যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে তারা ততদিন আইডল হয়েই থাকবে। আপনার কি মনে হয় না যে এই যে মুন্না মৃত্যুটা, কিংবা আমাদের এই এক্স ফুটবলার যারা এখনো বেঁচে আছেন তাদেরকে আসলে নানা রকম ভাবে হেয় করা হয়েছে, যেটা কিনা আসলে তাদেরকে যদি কাজে লাগানো যেত, তাদের অভিজ্ঞতা। সেদিনের বিষয়ে আমি একটা কথা বলি, সেদিন প্রথম আলো আমি একটা নিউজ দেখেছি, সে ফুটবল খেলোয়াড়, সে সাব গেম খেলেছে, স্বর্ণপদক, সে চিকিৎসার অভাবে তার চিকিৎসার অভাবে সে মারা যাচ্ছে এবং তার 2টা সন্তান, সে চাকরি দিতে পারছে না। আমি বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জানিয়েছি, উনি খোঁজখবর নিয়েছেন, উনি সহযোগিতা করেছেন নাকি, প্রথম আলোর নিউজ। এবং আমি দেখি যে খেলোয়াড়রা খেলার অঙ্গনে থাকার পর যারা যখন অবসরে চলে যায় তাদেরকে কেউ কোনো খোঁজখবর রাখে না। আমি মনে করেন যে মুন্না ভাই যে পায়ের চিকিৎসার অভাবে, পায়ের কারণে তো সে মারা গিয়েছেন, তার চিকিৎসাটা যদি ভালো মতো করা হতো, সে মুন্না ভাই কিন্তু আজীবনে বেঁচে থাকবেন, কিংবদন্তি খেলোয়াড় হিসাবে সারা জীবন, যত দিন বাংলাদেশ থাকবে ততদিন কিন্তু মুন্না ভাইকে সবাই চিনবে। তো এই ধরনের যারা আমাদের বাংলাদেশকে বিশ্বের কাছে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে,
তাদেরকে যেমন মানে যারা খেলোয়াড় সবাইকে আমরা স্মরণ রাখা উচিত, খোঁজখবর রাখা উচিত যে সে কীভাবে আছে, তার সন্তানরা চাকরি পাচ্ছে কিনা, পড়াশোনা করছে কিনা, খোঁজখবর রাখা উচিত সরকার থেকেই, আমি মনে করি। আপনার কি মনে হয় যে নির্বাচন নিয়ে কোনো রকমের হওয়া না হওয়া, যদি অনেক আলোচনা শোনা যাচ্ছে, তর্ক বিতর্ক একটা রিউমার যদি শব্দ ব্যবহার করি, আপনার কি মনে হয় যে এগুলো আসলেই মানে হয়তোবা সত্যি হবে বা উড়ে যাবে? জামাত চাচ্ছে না যে নির্বাচন, এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দিনক্ষণ ঠিক করেছেন ওই তারিখে নির্বাচনটা হোক। তারা দিনক্ষণ আরও পিছাচ্ছে কারণ তাদের কোনো সিট তাদের কনফার্ম নাই। তাদের আপনি 300 আসনের তাদের প্রতিদ্বন্দ্বী দেওয়ার কথা বলেন যে দিতে পারবে না। এই যে এনসিপি, আমি শুনতে পেলাম যে এনসিপি একটা জায়গায় গিয়ে একটা মিটিংয়ে বসেছে যে 10টা আসনে তাদের যে সিলেক্টেড যে এমপি ক্যান্ডিডেট দিবে, 10টা আসনে সিলেক্টেড এমপি ক্যান্ডিডেটের নাম তারা লিখতে পারে নাই, তাদের প্রিপারেশন নাই। আমরা তো আমাদের বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা দেশ পরিচালনা করেছি, আমাদের নেত্রী দেশ পরিচালনা করেছেন 3 বার। আমাদের যে অভিজ্ঞতা দেশ চালানোর, যে আমাদের যে চিন্তাধারা, এই চিন্তাধারা কিন্তু তাদের নাই, তাদের কিন্তু গোছানো নেই। তাদের গোছানোর জন্য তারা সময় কিল করছে যেন এটা 2-4 বছর 5 বছর আরও ডিলে হোক, তারপর তারা সুন্দর করে তৈরি করে তারপর তারা নির্বাচনে যাবে। তাদের তো কোনো নেতাকর্মীরা গুম হয় নাই, গুম হয়েছে আমাদের নেতাকর্মীরা, খুন হয়েছে আমাদের নেতাকর্মীরা। এই যে স্বৈরাচারী সরকারের আন্দোলন করতে গিয়ে যদি কোনো দল বিসর্জন দিয়ে থাকে, একমাত্র জাতীয়তাবাদী দল বিসর্জন দিয়েছে। অসংখ্য নেতাকর্মীরা আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের 60 লক্ষ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। এই এত কিছুর বিসর্জনের পর সাধারণ মানুষ কিন্তু বিএনপিকে চায়। আপনি দেখেন এই যে স্বৈরাচারী সরকার যাওয়ার পর মানুষ কোথায় গিয়েছে? থানা নাই, পুলিশ নাই, একেবারে মানে আইন শৃঙ্খলাবিহীন একটি রাষ্ট্র পরিচালনা হলো কতদিন। এই সবগুলি কিন্তু জাতীয়তাবাদী দল, এই নেতাকর্মীরা কিন্তু মানুষের পাশে থেকে সুন্দর একটা বাংলাদেশ এখন এই মুহূর্তে তৈরি করে দিয়ে গেছে। আপনার কি মনে হয় যে যেটা আমরা হয়তো 16-17 বছর পারিনি, আমরা আপনার ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনের ডেভেলপমেন্টটা আরও উপরে লেভেলে, সবগুলোকে তো সহজ সমাধান করা যায় না, কিছু জায়গায় আছে একটু ডেভেলপ দরকার, কিছু জায়গায় আছে অনেক ডেভেলপ দরকার। আপনার ক্ষমতায় আসলে কি 5 বছরের মধ্যে সেই জায়গাগুলোকে নির্ণয় করে সঠিক ইউটিলাইজেশন করতে পারবেন? মানে স্পোর্টসটাকে একটু এই জরাজীর্ণতা ছেড়ে একটু 5 বছরে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা? অবশ্যই আমি মনে করি 1972 সালে বাফুফে কিন্তু প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে 4 বছর পর কিন্তু ফিফাতে তারা অন্তর্ভুক্ত হয়েছিলেন। তারপর থেকে বাংলাদেশে ফুটবল কিন্তু অতটা ডেভেলপ হয় নাই। মাঝখানে 90 দশকে কিছুটা ডেভেলপ হয়েছিল, যখন আমরা কি বলে যে আহ্বানী মোহাম্মডান ব্রাদার্স খেলাগুলি দেখতাম। এখন কিন্তু ওই আকর্ষণটা ফুটবলের প্রতি নাই, ক্রিকেটের দিকে চলে গেছে। তো এই ফুটবলে অনেকটা ডাউন। আমি মনে করি আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এদেশের রাষ্ট্র যেভাবে পরিচালনা করার 31 দফা বাস্তবায়ন করার জন্য বলেছেন এবং এই বাংলাদেশ সুন্দর করে গড়তে পারলে উনি দায়িত্ব পেলেন। আমি মনে করি যে ফুটবল এবং ক্রিকেট, মানে ক্রীড়াঙ্গন অঙ্গনে উনি অনেকটু ডেভেলপ করতে পারবেন বলে আমি আশা করি। কী বিষয়টাকে আমি জাস্ট মানে একটু মাস পিপলকে জানানোর জন্য কোন বিষয়টাকে আসলে মূল গুরুত্ব দিবেন, যে যারা রানিং প্লেয়ার তাদেরকে নিয়ে, নাকি একদম নতুন তরুণদেরকে যারা কিনা মোটিভেটেড করা যে তোমরা খেলো, আমরা তোমাদেরকে সব ধরনের নিরাপত্তা ফ্যাসিলিটিস দিব, তাদেরকে আসলে মূল হাতিয়ার হিসেবে রাখবেন? অবশ্যই রানিং প্লেয়ার এবং নতুনদের তো জায়গা দিতেই হবে, নাহলে আপনি আগাবেন কোত্থেকে। হ্যাঁ, নতুনদের এবং পুরানদের নিয়ে নতুন একটা ক্রীড়াঙ্গন তৈরি করবেন বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন দেশের ক্রীড়াঙ্গন নিয়ে ভবিষ্যতের চিন্তার কথা। একটা সঠিক রাজনীতি এবং সঠিক নির্বাচন শেষে দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি আরও আগাবে, দেশের ক্রীড়াঙ্গনটি আরও উচ্চ পর্যায়ে যাবে, বাংলাদেশের পতাকা মান আরও উপরে উঠবে, তেমনটা প্রত্যাশা আমাদের সকলের। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে দীপ্ত স্পোর্টস দেখার জন্য। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয়ে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।